আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 এর ইউনিট 5 এর প্রথম চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার আমরা এর আগে কিছু প্রশ্ন আলোচনা করেছিলাম, হ্যাঁ। তো আজকে আমরা তারপর থেকে একটু আলোচনা করব। সম্ভবত অভিযোজন কাকে বলে এইটুকু পর্যন্ত আমি আলোচনা করে দিয়েছিলাম। আজকে অভিযোজনের প্রকারভেদ অর্থাৎ মুখ্য অভিযোজন আর গৌণ অভিযোজন বলতে কী বোঝো উদাহরণ আমরা আলোচনা করবো কি মুখ্য অভিযোজন আর গৌণ অভিযোজন। মুখ্য অভিযোজন আর গৌণ অভিযোজন। মুখ্য অভিযোজন কাকে বলে, গৌণ অভিযোজন কাকে বলে? বলছে যে জীব, কোন জীব তার পূর্বপুরুষরা যে পরিবেশে বসবাস করত সে এখনো সেই পরিবেশে বসবাস করে, আর সেই পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে যে বসবাস করছে সেটা তার মুখ্য অভিযোজন। যেমন যদি আমি বলি যে মাছেদের জলজ অভিযোজন, মাছেদের জলজ অভিযোজন অর্থাৎ মাছরা জলের মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে থাকাটা হচ্ছে তার অভিযোজন, জলজ অভিযোজন। তো এটা হচ্ছে মাছের মুখ্য অভিযোজন। কেন বলছি না, মাছের পূর্বপুরুষরাও আগে থেকেই জলে থাকতো, আর মাছ এখনো জলে আছে, সুতরাং জলে মাছ থাকাটা মাছের মুখ্য অভিযোজন। আর গৌণ অভিযোজন কাকে বলবো না, যেসব প্রাণীরা পরিবেশগত কারণে জীবনকে বাঁচিয়ে রাখার তাগিদে খাদ্যের পর্যাপ্ত সন্ধানে অন্য পরিবেশে এখন বসবাস করার চেষ্টা করছে বা করছে, সেই রকম অভিযোজনকে বলা হচ্ছে কি গৌণ অভিযোজন। অর্থাৎ তার পূর্বপুরুষরা আগে সেই পরিবেশে থাকতো না, কিন্তু এখন সে সেই পরিবেশে থাকছে, সেই পরিবেশে থাকাটা হচ্ছে তার গৌণ অভিযোজন। কীরকম? যেমন ধরো মনে করি তিমি মাছ। তিমি মাছের হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, তিমি মাছ একটা স্তন্যপায়ী প্রাণী। তিমি মাছের পূর্বপুরুষ মানে আমরা স্তন্যপায়ী প্রাণী। আমরা কোথায় থাকি? গরু, কুকুর, বাছুর, ছাগল, বিড়াল, মানুষ, হরিণ, বাঘ, সিংহ, গন্ডার, হাতি, এরা সবাই স্তন্যপায়ী প্রাণী। এরা কোথায় আছে? স্থলতে। কিন্তু তিমি মাছ কোথায় আছে? জলে। তার খাদ্যের সন্ধানে সেখানে নিজেকে বাঁচিয়ে রাখার তাগিদে সহজভাবে নিজের শরীরটাকে মাছের মতন আকার ধারণ করে জলে বসবাস করছে। তাহলে তিমি মাছের জলে থাকাটা হচ্ছে গৌণ অভিযোজন, কিন্তু রুই মাছের জলে থাকা হচ্ছে তার মুখ্য অভিযোজন। আমরা বুঝতে পারছি? পাখি আকাশে উঠছে, পাখির সেটা মুখ্য অভিযোজন। বাদুড় আকাশে উঠছে, কিন্তু বাদুড়ের সেটা গৌণ অভিযোজন। অর্থাৎ তার পূর্বপুরুষরা যে পরিবেশে আছে এখন হচ্ছে সেই পরিবেশে আছে, সেটা তার মুখ্য অভিযোজন। কিন্তু যে সমস্ত প্রাণী পূর্বপুরুষরা অন্য পরিবেশে থাকতো, কিন্তু তারা বিভিন্ন কারণে, পরিবেশগত কারণে নিজের বাজার তাগিদে খাদ্যের সন্ধানে অন্য পরিবেশে এখন বসবাস করছে, সেখানকার তার অভিযোজনকে বলা হচ্ছে কি গৌণ অভিযোজন। এবারে অভিযোজনটা হচ্ছে কি উদাহরণসহ আমি একটু বললাম। এবারে অভিযোজনের আরেকটা আমরা পাঠ করবো, যেটা হচ্ছে অপসারী অভিযোজন আর অভিসারী অভিযোজন। কি কি বললাম? অপসারী অভিযোজন আর অভিসারী অভিযোজন। অপসারী অভিযোজন, অভিসারী অভিযোজন বলতে কি বোঝো না, যে সমস্ত প্রাণীরা, আচ্ছা আমি একটু কাগজ নিয়ে নিচ্ছি, দিলে আমি বলছি মুছে দিতে হবে ওটা। বলছে অভিসারী অভিযোজন কাকে বলে? অভিসারী কথাটার অর্থ হচ্ছে কি, আমি ভিডিও যেহেতু হচ্ছে তাই বেশি ইয়ে করে বোঝালে অনেকটা লেন্থ হয়ে যায়, আমি তাই 2D পয়েন্টেই বলে দিচ্ছি। অভিসারী অভিযোজন কাকে বলে? বলছে অভিসারী লেন্স থাকে না ভূতবিজ্ঞানে, অভিসারী লেন্স মানে
যে লেন্সের মধ্য দিয়ে সমান্তরাল আলোকরশ্মিগুলা পড়ার পর তারা দূরে গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়, তো সেই লেন্সটাকে বলা আছে অভিসারী লেন্স। অর্থাৎ বিভিন্ন আলোকরশ্মি এক জায়গায় গিয়ে মিলিত হয়েছে, এটা হচ্ছে অভিসারী। আর অপসারী কি, একটা বিন্দু থেকে আলোকরশ্মি বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে, এটা হচ্ছে অপসারী। এটা হচ্ছে অভিসারী সিস্টেম, এটা হচ্ছে অপসারী সিস্টেম। অভিযোজনে এদের মধ্যে সম্পর্ক কোথায়? এদের অভিযোজনের সম্পর্ক কোথায়? সম্পর্কটা আমি দেখাচ্ছি। এখানে বিভিন্ন আলোকরশ্মি এক বিন্দুতে মিলিত হয়েছে, তো অভিযোজনে কি হচ্ছে, বিভিন্ন প্রাণী, শ্রেণীর প্রাণী এক পরিবেশে বসবাস করছে, জলজ পরিবেশ। বিভিন্ন শ্রেণীর প্রাণীকে তিমি, স্তন্যপায়ী, মৎস্য, মাছ, মৎস্য শ্রেণী, কচ্ছপ, সরীসৃপ শ্রেণী, কচ্ছপ, সরীসৃপ শ্রেণী, আর কি ব্যাঙ, উভচর শ্রেণী হলো। তাহলে আপনারা এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী, মৎস্য শ্রেণীর প্রাণী, সরীসৃপ শ্রেণীর প্রাণী, উভচর শ্রেণীর প্রাণী, বিভিন্ন শ্রেণীর প্রাণীরা পরিবেশগত কারণে নিচে বাঁচার তাগিদে খাদ্যের সঠিক সন্ধানে সুবিধার্থে এরা কোথায় বসবাস করে? জলে। কোথায় বসবাস করে এরা সবাই? জলে। তাহলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণীর প্রাণীরা একটা জায়গায় বসবাস করছে, এক জায়গায় এসে মিলিত হয়েছে একটা পরিবেশে। এইরকম অভিযোজনকে বলা আছে কি অভিসারী অভিযোজন। আর অপসারী অভিযোজনে কি হবে? এর উল্টোটা, সেটা আমি দেখাচ্ছি। উল্টাটা মানে কিরকম না, একটা শ্রেণীর প্রাণী, একটা শ্রেণীর প্রাণী, ধরো স্তন্যপায়ী প্রাণী, একটা শ্রেণীর প্রাণী পরিবেশগত কারণে খাদ্যের সন্ধানে আত্মরক্ষার তাগিদে এরা বিভিন্ন পরিবেশে ছড়িয়ে গেছে। স্তন্যপায়ী মানে কোথায় চলে গেছে? জলে। কে? তিমি। স্তন্যপায়ী প্রাণী কোথায় চলে গেছে? আকাশে। খেচর, এটা জলজ অভিযোজন। খেচর, খেচরে কি? বাদু। স্তন্যপায়ী প্রাণী কোথায় চলে গেছে? গর্তবাসী, গর্তে কে? ইঁদুর। স্তন্যপায়ী প্রাণী কোথায় চলে গেছে? গুহায়, গুহায় কে? ভালু ধরে দিলাম। স্তন্যপায়ী পথে কোথায় চলে গেছে? আকাশে, আকাশ তো হয়ে গেছে। বৃক্ষে, বৃক্ষে কে? বানর। আর স্তন তো আছে, স্থলভূমিতে অনেক আছে, মানুষই লিখে দিলাম। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? না এখানে কি দেখতে পাচ্ছ না, একটা শ্রেণীর প্রাণী, একটা শ্রেণীর প্রাণী এরা পরিবেশগত কারণে নিজেদের তাগিদে, আত্মরক্ষার তাগিদে, নিজেকে বাঁচার তাগিদে এরা বিভিন্ন বিভিন্ন পরিবেশে নিজেদের সুবিধার জন্য চলে গেছে। তিমি জলে থাকে নিজের সুবিধার্থে, মানুষ সহ অন্যান্য প্রাণীরা স্থলে থাকে, এটা তো আমরা সবাই জানি। আকাশে কে উড়ে? বাদুড় উড়ে উড়ে খাদ্য সংগ্রহ করে। গর্তে কে থাকে? ইঁদুর গর্তের মধ্যে খাবার মজুদ রেখে সেখানে সে বসবাস করে। আর গুহায় কে থাকে? ভালু প্রাণী বিরোধী পশু গুহায় থেকে নিজেকে আত্মরক্ষা করে। গাছে গাছে কে ঘুরে বেড়ায়, সেখানে খাদ্য সংগ্রহ করে। বানর। তাহলে এটা হচ্ছে অপসারী, একটা জায়গা থেকে ছড়িয়ে যাওয়া অপসারী, আর বিভিন্ন জায়গা থেকে একটা জায়গায় এসে মিলিত হওয়া এটা হচ্ছে অভিসারী। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। পরে আমি চলে যাচ্ছি। এবারে আমাদের প্রশ্নগুলো ছিল অভিযোজনের উদ্দেশ্য ও গুরুত্ব কি। উদ্দেশ্য গুরুত্ব দুটাই মেনলি, বাকিটা বইতে পড়লে তোমরা বুঝতে পারবে যে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, নিজেকে আত্মরক্ষা করা,
নিজেকে সঠিকভাবে উদ্বর্তন করা, নিজের পূর্ব প্রজন্মকে টিকিয়ে রাখা, সেই পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা করে নিজের যোগ্যতম উদ্বর্তন ঘটানো, এগুলো হচ্ছে অভিযোজনের উদ্দেশ্য। রুই মাছের জলজ অভিযোজন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখো, লবণাম্ব উদ্ভিদের অভিযোজন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখো, পায়রার খেচর অভিযোজন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখো, অভিসারী অপসারিত বললাম, সানপ্লেন। আচ্ছা, আমি ওখানে একটু করে বলে নিই, বাকিটা তোমার বই পড়লে রিডিং মানে বুঝতে পারবে। রুই মাছের জলজ অভিযোজন সম্পর্কে টিকা লিখো মানে রুই মাছের জলজ অভিযোজন যে দেখা মানে রুই মাছ যে জলে থাকে, জলে থাকার কারণে তার শরীরে কি কি পরিবর্তন হয়ে সেভ হয়। আমাদের থেকে মাছের কি পরিবর্তন হয়? মাছের হাত পা নেই, মাছের পাখনা আছে। পাখনা কেন আছে? না জলে সাঁতার কাটার জন্য পাখনা আছে। মাছ যতটা জলে তাড়াতাড়ি সাঁতার কাটতে পারবে, আমি যতটা তাড়াতাড়ি সাঁতার কাটতে পারবো না। আর কি মাছকে জলে ডুবতে আর ভাসতে সাহায্য করবে? কে করে? পটকা আছে। আমাদের পটকা আছে নেই, কিন্তু মাছকে জলে ডুবতে ভাসতে সাহায্য করবে মাছের পটকা আছে, সেটা তার অভিযোজন। লেজ আছে, তার দিক পরিবর্তন করতে সাহায্য করে, সেটা তার একটা অভিযোজনগত বৈশিষ্ট্য। আঁচ আছে, সাইক্লোইড আছে, ঢাকা থেকে আত্মরক্ষা করতে সাহায্য করে। স্পর্শ ইন্দ্রিয় রেখা, পার্শ্বরেখা থাকে, সেটা তার অনুভূতি স্পর্শ ইন্দ্রিয় রেখা রূপে কাজ করে, অনুভূতি জ্ঞান ইন্দ্রিয় রূপে কাজ করে। এইগুলা হচ্ছে তার অভিযোজনগত বৈশিষ্ট্য। বাকি তোমরা বইতে রিডিং হলেই বুঝতে পারবে। লবণাম্ব উদ্ভিদের অভিযোজন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। এখানে 2-4টা কথা বলার আছে, এটা ইম্পর্টেন্ট কথা, তোমরা ক্লাস 10-এও পড়ে এসছো। সেটা হচ্ছে কি, লবণাম্ব উদ্ভিদ কোথায় জন্মায়? সমুদ্র উপকূলবর্তী এলাকায়। উপকূলবর্তী এলাকা মানে সেখানে সমুদ্র জল সংলগ্ন, অর্থাৎ সেই মাটিতে বেশি 90%, 75 থেকে 90% মাটি হচ্ছে লবণাক্ত মাটি, আর জলটাও লবণ জল মানে সমুদ্রের জল। সেটা হচ্ছে লবণাম্ব উদ্ভিদ। লবণ জলে যে উদ্ভিদ জন্মায় তাকে বলা হচ্ছে লবণাম্ব উদ্ভিদ। তাদের অভিযোজন কীরকম লক্ষ্য করা গেছে না, তাদের সারিবৃত্ত শুষ্ক মৃত্তিকা সেখানে দেখা দেয়, তার জন্য তাদেরকে তাদের শ্বাসমূল দেখা দেয়। সারিবৃত্ত শুষ্ক মৃত্তিকা মানে কি না, বলছে যে সমস্ত মৃত্তিকায় প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে জল থাকা সত্ত্বেও উদ্ভিদ সেই জলকে তার সারিবৃত্ত কাজে লাগাতে পারে না, সেই মৃত্তিকাকে বলা আছে সারিবৃত্ত শুষ্ক মৃত্তিকা। আর লবণাম্ব উদ্ভিদ আর সুন্দরবনের মৃত্তিকাকে সারিবৃত্ত শুষ্ক মৃত্তিকা বলা হয় কেন? একই লবণাম্ব উদ্ভিদ সুন্দরবন এলাকায় বা সমুদ্র উপকূলবর্তী এলাকায় বা যেখানে লবণাম্ব উদ্ভিদ জন্মায়, সেই সমস্ত এলাকায় যে মাটি থাকে সেই মাটিতে প্রচুর পরিমাণে জল থাকে, প্রচুর জল থাকে, পর্যাপ্ত পরিমাণে জল থাকে। কিন্তু জল থাকলে কি হবে? তাতে লবণের ঘনত্ব এত বেশি উদ্ভিদ সেই জল নিজের শরীরের কাজে লাগাতে পারে। উদ্ভিদ যখন সেই জল নিজের শরীরের কাছে লাগাতে পারবে না, তাহলে সেই জলটা উদ্ভিদের কাছে, সেই জল ভর্তি থাকুক বা শুষ্ক থাকুক, দুটাই সমান। অর্থাৎ সেই মাটি তার কাছে শুষ্কের সমান, শুকনো মাটির সমান। সেই জন্য এই মাটিদেরকে বলা আছে সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। অর্থাৎ উদ্ভিদের সারিবৃত্তীয় কাজ চালানোর পক্ষে সেই মাটি শুষ্কের সমান, জল ছাড়া মাটির সমান। সেই জন্য ওকে সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা আছে। আমি একটু ডেমো বলে নিই, ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন আমি যদি বলি আমার প্রচুর তেষ্টা পেয়েছি, কিন্তু তেষ্টা পেয়েছি, আমার হাতে 2 লিটার জল আছে মনে করি, কিন্তু আমি সেই জল খেতে পারছি না। কেন খেতে পারছি না? না সেই জলে ডেটল মিশানো আছে। আমি সেই জল হাত ধুবো বলে রেখেছিলাম। এই করোনার ভাইরাসের প্রকাশ থেকে হাত রক্ষা করার জন্য স্যানিটাইজার হিসাবে আমি কি করেছি, ওই জলে আমার কাছে কিছু নেই, ডেটল ঢেলে ওই জল রেখেছি বা স্যাভলন জলে ঢেলে ওই জল রেখেছি। কিন্তু আমার প্রচুর তেষ্টা পেয়েছে, কিন্তু আমার কাছে 2 লিটার জলও আছে, কিন্তু আমি সেই জল খেতে পারবো না। পারবো কি? পারবো না। তাহলে আমার কাছে সেই 2 লিটার বোতলটা কি? খালি থাকাটা, ভর্তি থাকাটা আমার তৃষ্ণা নিবারণের ক্ষেত্রে সেটা আমার কাজে লাগছে। তার মানে কি শুষ্কের সমান, খালির সমান। তেমনি ঘটনাটা এখানে সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় কি হচ্ছে না, প্রচুর পরিমাণের জল থাকা সত্ত্বেও ওইখানে লবণের ঘনত্ব এত বেশি, উদ্ভিদ সেই জন্য তার নিজের শরীর কাছে লাগাতে পারছে না। ওই জন্য সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। তার জন্য উদ্ভিদের যে অভিযোজনটা দেখা যায় সেটা হচ্ছে কি না, শ্বাসমূল দেখা যায়। অর্থাৎ মাটি থেকে, জল থেকে উপরে উঠে মূলগুলা হয়, সেই মূলগুলা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন শোষণ করে। আর কি হয় না, ওই জন্য উদ্ভিদ অঙ্কুরোদ্গম ঘটাতে পারে না। কেন? লবণ বেশি পড়ে। তার জন্য ওদের কি হয়, জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়। অর্থাৎ উদ্ভিদ গাছে যখন ফল ধরে, ফলের মধ্যে বীজ অঙ্কুরোদ্গম হয়ে মাটিতে পড়ে। ব্যতিক্রম আছে সুন্দরী গাছের জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়। এরকম কয়েকটা। আর ঠেসমূল দেখা যায়। ঠেসমূল অর্থাৎ মাটি তো নরম মাটি, পড়ে যেতে পারে গাছ, তার জন্য পাশ দিয়ে ক্যাঁ গাছের মতন পাশ দিয়ে ঠেসমূল দিয়ে ওকে সাপোর্ট দিয়ে রাখা। এরকম কয়েকটা অভিযোজন আছে, বই থেকে পড়বে। পায়রার ক্ষেত্র অভিযোজন
মেনলি পায়রার খেচুড়ো বিযোজন আমি একটুখানি বলে দেবো, বেশি বলবো না। পায়রার খেচুড়ো বিযোজন মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, পায়রার ফুসফুসের মধ্যে কি থাকে, বায়ুথলি যুক্ত থাকে। 9টা বায়ুথলি ফুসফুসের সঙ্গে যুক্ত থাকে। পায়রার 9টা বায়ুথলি ফুসফুসের সঙ্গে যুক্ত থাকে। তো আমি খালি দুটা জিনিস বলবো, পায়রার ফুসফুস বায়ুথলি কীভাবে পায়রাকে সাপোর্ট করে, আর মাছের পটকা কীভাবে মাছকে ডুবতে আর ভাসতে সাহায্য করে, আর মাইটও বেশি। পায়রার ফুসফুসের সঙ্গে 9খানা বায়ুথলি থাকে। সে কী করে, যখন পায়রা আকাশে ওড়ে, হ্যাঁ, তখন তাতে প্রচুর পরিমাণে অক্সিজেন সে ভরে নেয়। এইবারে কি হয়, আকাশে উঠতে অনেকক্ষণ উঠতে অনেক শক্তি দরকার হয়, অনেক অক্সিজেন দরকার হয়। যখন তার ফুসফুসের ভিতরে যতটুকু ছিল ততটুকু ফুরিয়ে গেল, বাকি যে 9টা বায়ুথলি রয়েছে সেখান থেকে সে ফুসফুসে অক্সিজেন সরবরাহ করতে থাকলো। তার ফলে কি, সে বেশি অনেকক্ষণ আকাশে উঠতে পারে আর অনেকক্ষণ ধরে আকাশে ভেসে থাকতে পারে। এটা পায়রার মেন অভিযোজন, মানে উড়ার ক্ষেত্রে খেজুরে। বাকিটা তাদের ডানা আছে, ডানাতে পালক আছে, লেজের পালক আছে, লেমিটিস, র্যাকটিসেস, 23টা 12টা করে পালক আছে। ডানা দুটো উঠতে সাহায্য করে। অগ্রপথ ডানায় রূপান্তরিত হয়েছে, এটা তার অভিযোজন। অগ্রপথ পায়রার ডানায় রূপান্তরিত হয়েছে, এটা তার অভিযোজন। পায়রার দেখতে মাকুর আকৃতি, মাকুর আকৃতি মানে মাছও মাকুর আকৃতি হয়। মাকুর আকৃতিটা এইভাবে দেখতে, এইভাবে হবে, অর্থাৎ সামনে পেছনে সূচনা থাকবে, মাঝখানটা একটু মোটা থাকবে। এটাকে মাকু আকৃতি বলা হয়, এটাকে মাকু আকৃতি বলা হয়। মাছের ক্ষেত্রে এরকম থাকে, মাছের মাথা থাকুন না, মাছের সামনে দিকটা সূচনা, পেছনের দিকটা সূচনা, মাঝখানটা মোটা। পায়রারও তেমনি। যখন উড়ে সামনেটা সূচনা, পেছনটা সূচনা, মাঝখানটা মোটা, এই হচ্ছে মাকুর আকৃতি। একে মাকু আকৃতি বলা হয়। এর ফলে কি হয়, যখন সামনের দিকে এরা যায় তখন জলটা কি হয়, এই দিকে ফ্লোটা কেটে যায়, ফলে বাধাটা কম পায়, সামনের দিকে এগিয়ে যায়। বাতাসের বাধাটা যখন আকাশে ওড়ে, বাতাসের বাধা এটি কাটিয়ে দেয়, যে সামনের দিকে যেতে সাহায্য করে। মাকুর আকৃতির আসল বৈশিষ্ট্যটা হচ্ছে এইটুকু, অর্থাৎ মানে সুবিধা। মাকু আকৃতি হলে সামনের দিকে জল বা বাতাসের বাধা এরকম করে চলে, যেমন এরোপ্লেনের আকৃতি হয়ে দেখেন না, এরকম করে আছে এরোপ্লেনের আকৃতি, নৌকার আকৃতি এইভাবে আছে, সবই মাকু আকৃতি। কারণটা জলের বাধাকে বা বাতাসের বাধাকে কম করার জন্য, কাটানোর জন্য। আচ্ছা, পটকাটা একটু পটকার একটু ছবিটা আঁকি আমি। একটা অগ্রপ্রকোষ্ঠ, একটা পশ্চাৎপ্রকোষ্ঠ, রেক্টাম মিরাবেলিয়া আর রেড গ্রন্থি। একটাতে কি হয়, গ্যাস উৎপন্ন হয়, একটাতে গ্যাস শোষণ হয়। একটাতে কি হয়, গ্যাস উৎপন্ন হয়, একটাতে কি হয়, শোষণ হয়। অগ্রপ্রকোষ্ঠ একটা, পশ্চাৎপ্রকোষ্ঠ একটা, হ্যাঁ কি না? তো ব্যাপার কি হচ্ছে না, যখন ঘটনা একটু শুনে নাও, যখন মাছ ভাসতে ইচ্ছা করবে তখন কি করে, গ্যাস উৎপাদন গ্রন্থি যে আছে অগ্রপ্রকোষ্ঠ, সে কি করে গ্যাস উৎপন্ন করে দেয়। আর গ্যাস উৎপন্ন করে দিলে কি হলো, পটকাটা ফুলে যায়। আর পটকা ফুলে গেলে দেহের আপেক্ষিক গুরুত্ব কমে যায়, কমে গেলে সে ভেসে ওঠে, হয়েছে। এবার যখন মাছ ডুবতে ইচ্ছা করবে তখন কি হলো, পশ্চাৎগ্রন্থি দিয়ে যে গ্যাস উৎপন্ন করেছিল সেই গ্যাসটাকে শুষে নিল। গ্যাসটা শুষে নেওয়ার সঙ্গে সঙ্গে পটকা চুপসে গেল, চুপসে যাওয়ার সঙ্গে সঙ্গে কি বাতাসটা কমে গেছে, মানে দেহ ভারী হয়ে যাবে, আপেক্ষিক গুরুত্ব বেড়ে যাবে, তো সে আবার ডুবে পড়বে। এইভাবে আপেক্ষিক গুরুত্ব বাড়িয়ে কমিয়ে পটকা গ্যাস উৎপাদন ও গ্যাস শোষণের মাধ্যমে মাছের নিজের শরীরে আপেক্ষিক গুরুত্ব বাড়িয়ে কমিয়ে দেহকে ভারী ও হালকা ও ভারী করে, কমিয়েও বাড়িয়ে হালকাও বাড়িয়ে, আপেক্ষিক গুরুত্ব কমলে হালকা হবে আর বাড়লে ভারী হবে, তো কমিয়েও বাড়িয়ে হালকা ও ভারী করে মাছ জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে। এই একটা পার্ট। বাকি পার্ট, আচ্ছা এটা একটা পার্ট থাকলো, অনেকক্ষণ হয়ে গেল, আমি বাকি পার্টটা পরের ভিডিও করছি।